প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ একশোনার বিশ্লেষণ, খেলা যেমন খবর তেমন, গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সঙ্গে আছি আমি মামুনুর রশিদ। শুরুতেই শিরোনাম। বিসিবিতে মধুর লোভে সবাই ছুটে আসে বলছেন খালেদ মাহমুদ। ক্রিকেটের জন্য অশনি সংকেত মন্তব্য সাবেক অধিনায়কের। অর্থ সংকটে উন্নত চিকিৎসা করাতে পারছেন না তামিমের গুরু। বিসিবি সভাপতির কাছে একটা আবদার তপন দত্তের। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 টি-20 স্কোয়াড ঘোষণা। অভিজ্ঞ 3 পেসার মুস্তাফিজ, তাসকিন ও নাহিদ রানা বিশ্রামে। ফোকাসের সমস্যা, ভিন্ন দিকে মনোযোগ। জাতীয় দলের রাডারে নেই মৃত্যুঞ্জয়। ডিপিএলে মোহামেডানের হয়ে দুটি ছড়াতে চান। ফেডারেশন কাপের নকআউট পর্বে মোহামেডান ও বসুন্ধরা কিংস। সৌরভের হ্যাট্রিক, দরিয়ালতনের 4 গোল। বিসিবিতে মধু আছে, যে লোভেই সবাই ছুটে আসে, এমন উপলব্ধি সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজনের। তবে একে দেখছেন ক্রিকেটের জন্য অশনির সংকেত হিসেবে। স্টার নিউজকে সুজন নিশ্চিত করেন আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নেবেন না তিনি। তবে বোর্ড চাইলে কাজ করতে প্রস্তুত ক্রিকেটের উন্নয়নে। ফ্র্যাঞ্চাইজি লিগে ক্রিকেটারদের এনওসি দেখার ক্ষেত্রেও বিসিবিকে উদার হওয়ার আহ্বান সুজনের। মাহবুব রিমনের রিপোর্ট। রাজা আসে রাজা যায়, ভাঙে বোর্ড, চেয়ারের মানুষগুলো বদলায়, দেশের ক্রিকেটের ভাগ্যে আসে না পরিবর্তন। বিসিবির পরিচালকের পদ যেন বহু আরাধ্যের ধন, যে কোনো মূল্যেই তাকে পাওয়া চাই। 5 আগস্টের আগে কিংবা পরে, অথবা বর্তমান সরকারের ক্ষমতা গ্রহণ শেষে, ব্যতিক্রম চিত্র ছিল না কোথাও। তবে কি সেই মিথি সত্যি? বিসিবিতে কি আসলেই মধু আছে? আমি মধু দেখিও নাই, চাকতেও পারি না, এটা আমার ব্যর্থতা হয়তোবা। কিন্তু এখন বুঝি যে বিসিবিতে হয়তো আসলে মধু আছে, কারণ সবাই যেভাবে দৌড়ায় বিসিবির পিছে, সবাই ডাইরেক্টর হতে চায়, সবাই মানে ক্রিকেটের বাইরের লোকরাও ডাইরেক্টর হতে চায়, ক্রিকেটের সাথে থাকতে চায়, যারা ক্রিকেটের প্রতি কোনো অবদানই ছিল না হয়তো এক সময়। বাট তারপরেও এরকম আপনার লোক দরকার হলেও পারে, সেটা আমি মানা করছি না, নাথিং রং উইথ ইট। বাট আমার মনে হয় যে কিছু একটা আছে, না তো সবাই যেতে চায় কেন। বিসিবিতে দীর্ঘ একটা সময় পরিচালকের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। তবে সবশেষ ফারুক আহমদ আর আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডে ছিলেন উপেক্ষিত। অ্যাডহক কমিটির দায়িত্ব নিয়ে সুজনের মান ভাঙিয়ে তাকে বিসিবিতে ডেকেছেন সভাপতি তামিম ইকবাল। সব ঠিক থাকলে তবে কি জুনের নির্বাচনে পরিচালক পদে লড়বেন সুজন? নির্বাচন করবো না ভাই, বোর্ড ডিরেক্টর হতে পারি না, বাট অন্য কোনো ক্যাপাসিটিতে যদি আমি বিসিবিকে হেল্প করতে পারি, আই এম ভেরি হ্যাপি টু ডু দ্যাট। বাট ডাইরেক্টর হওয়ার ইচ্ছা আমার নাই আসলে। অনেক পরিবর্তনের কথা বলা হলেও একটা জায়গা নিয়ে ঠিকই আক্ষেপ আছে বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়কের। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সাম্প্রতিক সময়ে কদর বাড়ছে এদেশের ক্রিকেটারদের। তবে পাপন থেকে ফারুক হয়ে আমিনুল ইসলাম বুলবুল, ভিনদেশি লিগে এনওসির ক্ষেত্রে বোর্ড হতে পারেনি উদার। নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের বিপক্ষে খেলতেও পিএসএল থেকে উড়িয়ে আনা হয়েছে 6 ক্রিকেটারকে। সুজন বলছেন বিকল্প থাকলে কেন নয়। আমার যদি ওরকম শ্রেষ্ঠ প্লেয়ার থাকে, আমি মনে করি যে প্লেয়ারদের ওই ফ্রিডমটা দেওয়া উচিত। তাদেরও মেন্টালি তারাও অনেক ফ্রি থাকে, অনেক সময় তারাও অ্যাডজাস্ট থাকে, তারা চায় একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে, প্লাস ফিনান্সিয়ালি তারা সাপোর্ট পায়, ওখান থেকে একটা ভালো বা নামও হয়, তারা শিখে ওখানে অনেক প্লেয়ারদের সাথে খেলে। তা আমার মনে হয় যে এরকম করা উচিত। আমরা যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই সেটা অ্যাবেল করতে দেওয়া উচিত প্লেয়ারদেরকে। কাজ করলে সমালোচনা হবেই মানেন সুজন। তাই তো নয়া সভাপতি তামিমকে পরামর্শ দিলেন নিজের অভিজ্ঞতার আলোকে। সে গল্প থাকছে পরবর্তী পর্বে। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা। 72 বছর বয়সেও করিয়ে চলেছেন ক্রিকেট কোচিং। বলছি তপন দত্তের কথা, যার হাত ধরে দেশের ক্রিকেট পেয়েছে তামিম ইকবালের মতো ক্রিকেট তারকা। অথচ অর্থ সংকটে উন্নত চিকিৎসা করাতে পারছেন না এই প্রবীণ কোচ। তবে বিসিবি সভাপতি হওয়ায় প্রিয় শিষ্য তামিমের কাছে ভিন্ন এক আবদার করেছেন তিনি। বিস্তারিত রেদওয়ান শাওনের প্রতিবেদনে। চিকিৎসার কি প্রয়োজন? প্রয়োজন থাকলে করতে ইচ্ছে করছে না। এটা কি কারণে? না, এটা বলো না। আপনি বলতে চাচ্ছেন না আমি জানি, বাট নিশ্চয়ই এখানে ফিনান্সিয়াল ব্যাপারটা জড়িত। এটা তো মেইন জিনিস। তপন দত্ত 72 বছর বয়সেও যার রক্তের প্রতিটা কোণায় মিশে আছে ক্রিকেট। চট্টগ্রামের এই গুরুর হাত ধরেই দেশের ক্রিকেট পেয়েছে তামিম ইকবালের মতো ক্রিকেট তারা। 1996 সালে শুরু করা কোচিং ক্যারিয়ারটাও আজ 30 পেরিয়েছে।
শরীরটা আর সায় দেয় না, কিন্তু ওই যে পেট চালাতেও তো খাটতে হবে, বসে থাকলেই রোগেরা পেয়ে বসবে। 10 বছর আগে হৃদযন্ত্রে হওয়া মাইনর অ্যাটাকটা শরীরে মেলে বসেছে ডালপালা। আর্থিক অভাবে প্রায় অসম্ভব উন্নত চিকিৎসা। যদিও ক্যামেরার সামনে নিজের অসহায়ত্বের কথা বলতেও কিছুটা অস্বস্তি তপন দত্তের কণ্ঠে। 10 বছর আগে ছোট মাইনর স্ট্রোক করছিলাম, সেটা কেউ বুঝে নাই, আমি নিজেও বুঝতে পারিনি, পরে আমি বুঝতেছি। এরপরে মাস 2 মাস যাওয়ার পর আমি ফিল করতেছি যে স্ট্রোকটা হয়েছিল আমার। যেমন এই হাড়টা চিকন, এই হাড়টা মোটা, ওইটার জন্য এই শরীরটা নিচের পোর্শনটা একটু লুজ হয়ে গেছে। এখন তো উন্নত চিকিৎসার কি প্রয়োজন? প্রয়োজন থাকলে করতে ইচ্ছে করছে না। এটা কি কারণে? না, এটা বলা যায় না। আপনি বলতে চাচ্ছেন না আমি জানি, বাট নিশ্চয়ই এখানে ফিনান্সিয়াল ব্যাপারটা জড়িত। এটা তো মেইন, এটা তো মেইন জিনিস, এটাই আর কি। এটা আবার বলেন না তো। নিজের এমন করুণ পরিস্থিতির কথাও প্রিয় ছাত্রকে জানাতে বারণ করেন কোচ তপন দত্ত। অথচ ফোন ঘুরালেই তামিমের কাছে নিতে পারতেন সহায়তা। ওর বিজি থাকে তো আমি ডিস্টার্বটা কম করি, প্লাস বেশি প্রয়োজন না হলে কিছু করি না। আর ইদানিং একটু আরও বেশি মানে বিজি হয়ে গেছি। আমি না, যদি আমি একটা ইম্পর্টেন্ট কাজের সময় যদি আমি টেলিফোন করি, ও ডিস্টার্ব হতে পারে, ওই বোরিং ফিল করতে পারে, এই জন্য আমি করি না। বৃদ্ধ এই কোচের জীবিকা নির্বাহের একমাত্র সম্বল জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি। এখানে উপার্জিত অর্থ দিয়েই খেয়ে পড়ে পার করছেন জীবন। ফাইন্যান্সিয়াল দিক দিয়ে বললাম, যদি আমাকে তার চাহিদা নেই, যা কিছু আছে তা দিয়ে চলতে পারি না। কিন্তু দিন যাপনে কষ্ট হয় না? মানে আপনি চলতেছেন কিন্তু কষ্ট হয় না? কষ্ট হয়, কষ্টটাই আমার ভালো লাগে। কষ্ট করলে, কষ্ট থাকলে উপরওয়ালাকে স্মরণ থাকবে, আর আনন্দ থাকলে মনে থাকবে না। বেঁচে থাকতে নিজের জন্য প্রয়োজন উন্নত চিকিৎসা, অথচ শিষ্য তামিমের কাছে ভিন্ন একটা আবদারও করেছেন তিনি। 4টা মাঠ ছিল আমাদের, আউটডোর স্টেডিয়াম, এই যে আমাদের বালির মাঠটা, ওদিকে দোকান করছে ওটা, রেডিসন ব্লু যেটা উঠেছে ওটা, সার্কিট হাউস, এই 4টা মাঠ ছিল। এই বিগত কিছুদিন আগের থেকে যে অবস্থা, যে মাঠে নামাও যায় না, মানে মরুভূমির থেকে আরও বেশি বালি থাকে ওখানে, ওই জন্য ওখানে আমরা যাইতে পারি না। আর এখানে মেলা বন্ধ, বাধ্য হয়ে এই গরমের মধ্যে জিনিস করতে হচ্ছে। চিরাঙের ছেলে চিরাং থেকে উঠছে, এখানে আমাদের বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা করা, মাঠের ব্যবস্থা করা, পরিবেশের ব্যবস্থা করা, এটা আমার খুব চাহিদা। তৃণমূল ক্রিকেটকে বাঁচাতে তপনের এই চাওয়া নিশ্চয়ই প্রশংসার দাবিদার। বিসিবির নয়া বস তামিম কি পারবেন নিজ জন্মভূমির তরুণ ক্রিকেটারদের জন্য মাঠের ব্যবস্থা করে দিতে? রেদওয়ান শাওন, স্টার নিউজ, চট্টগ্রাম। টানা রান খরা, উইকেটে থিতু হয়েও বাজে শটে আউট, কোনো দাওয়াতেই পরিত্রাণ মিলছে না টাইগার ব্যাটারদের চেনা সমস্যার। সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নুর মতে শুধু কোচের পরামর্শই নয়, সমস্যার সমাধানে স্কিলের পাশাপাশি মানসিকভাবেও স্থির হতে হবে ক্রিকেটারদের। পিক ফর্মে থাকা নাহিদ রানাকেও আপাতত বিশ্রামের পক্ষে নন তিনি। ওয়েস্ট ইন্ডিজ হয়ে পাকিস্তান কিংবা চলমান নিউজিল্যান্ড সিরিজ, ওয়ানডে ফরম্যাটে টাইগাররা জয় পাচ্ছে নিয়মিতই। তবে স্বস্তির ঠেকুর গেলার অবকাশ নেই খুব একটা। চিন্তার নাম ব্যাটারদের ফর্ম। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, সাইফ কিংবা সবশেষ 3 ম্যাচে 1 শতক 1 অর্ধশতক করা তানজিদ তামিম। একই শটে আউট, 22 গজে জমে গিয়েও উইকেট বিলিয়ে দেয়া সেই পুরনো কাসুন্দি। এর থেকে পরিত্রাণের উপায় কি? যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে, নিজেই সিদ্ধান্ত নিতে হবে কীভাবে ব্যাটিং করতে হবে, এবং ম্যাচ উইনিং প্লেয়ার, এবং যথেষ্ট কোয়ালিটি আছে, শটের যথেষ্ট কোয়ালিটি শটগুলি খেলে, এবং ভেরি ট্যালেন্টেড ক্রিকেটার, এবং নিজেকে যদি আরও সুন্দর করে যদি অ্যাসিস্ট করতে পারে, আমার মনে হয় সামনে দেশের জন্য আরও ভালো কিছু ইনিংস আমরা ওর থেকে পাবো বলে আশা করছি। বিপরীতে বোলারদের আলাদা করে বললে পেসারদের নিয়ে আছে স্বস্তি। নাহিদ রানা আনপ্লেয়েবল, সোনার ডিম পাড়া হাঁসকে তাই রোয়েশ হয়ে খেলানোর দাবিও উঠছে নিয়মিতই। অবশ্য নান্নুর মত ভিন্ন। যদি ফিট থাকে তাহলে খেলবে, এখানে তো ওইভাবে চিন্তা করার দরকার নেই। যখন টপ ফর্মে থাকবে ওটাকে যতটুকু ইউটিলাইজ করা যায় এইভাবে করতে হবে। তো এখন যেহেতু সবচেয়ে ভালো সময়ে আছে, তো এখন যতদিন খেলে যাবে এটা দেশের জন্য ভালো ক্রিকেটটা খেলবে, এটা আমরা সবাই আশা করি।
সবশেষ ম্যাচে সৌম্য 3-এ খেলায় ব্যাটিং অর্ডারও এসেছে পরিবর্তন। কদিন আগেও ওয়ানডাউনে খেলা তাওহিদ হৃদয়কে নেমে যেতে হয়েছে 5-এ। চলতি বছর ভারত, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা বড় দলগুলোর পাশাপাশি জিম্বাবুয়ের বিপক্ষেও ওয়ানডে সিরিজ আছে বাংলাদেশের। 2027-এর আগে তাই ব্যাটিং অর্ডারও ঠিক করার তাগিদ সাবেক অধিনায়কের। টিম ম্যানেজমেন্ট ওইভাবে আগেলে হয়তো বিশ্বকাপের আগে একটা সিরিজ বা 2টা সিরিজ আগে পুরোপুরি স্কোয়াডটা রেডি করতে পারবে, ঠিক ওইভাবে আগাতে পারবে। তো আমার মনে হয় এখানে কোনো ওরকম চিন্তাভাবনা আসা উচিত না যে ওকে 5-এ খেলানো কেন বা ওকে 6-এ খেলানো। প্রতিটা প্লেয়ারকে মেন্টালি ফিট থাকতে হবে, মেন্টালি প্রিপারেশন নিয়ে থাকতে হবে। যাকে যেখানে প্রোভাইড করবে টিম ম্যানেজমেন্ট ওখানে ভালো খেলার জন্য নিজেকে পুরোপুরি রেডি করতে হবে। ঢাকার পরে চট্টগ্রামেও তীব্র গরমে নাজেহাল ক্রিকেটাররা। সিরিজ ডিসাইডার ওয়ানডেতে তাই মাঠের ক্রিকেটের পাশাপাশি কন্ডিশনকেও জয় করার চ্যালেঞ্জের কথা মনে করিয়ে দিলেন মিনহাজুল আবেদিন নান্নু। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা। সিরিজের শেষ ওয়ানডে ও প্রথম 2 টি-20 খেলতে চট্টগ্রামে গেল টিম টাইগার ও নিউজিল্যান্ড। দুপুরে আলাদা 2টি ফ্লাইটে বন্দরনগরীতে পৌঁছায় 2 দল। নাহিদ রানার ফাইফার আর তামিম শান্তর ব্যাটিং নৈপুণ্যে দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। তৃতীয় ওয়ানডে তাই পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতুর রহমান ক্রিকেট স্টেডিয়ামে 23 এপ্রিল হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। একই ভেন্যুতে 27 এপ্রিল শুরু টি-20 সিরিজ। 29 এপ্রিল দ্বিতীয় টি-20 খেলে আবারও ঢাকায় ফিরবে 2 দল। 2রা মে মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-20। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের প্রথম 2 ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অভিজ্ঞ 3 পেসার মুস্তাফিজ, তাসকিন ও নাহিদ রানাকে বিশ্রাম দেওয়া হয়েছে প্রথম 2 ম্যাচে। মঙ্গলবার বিসিবির ঘোষিত দলে পেস ইউনিটে নতুন মুখ হিসেবে স্কোয়াডে যুক্ত হয়েছেন আব্দুল গাফফার সাকলাইন। এছাড়াও ডাক পেয়েছেন আরেক পেসার রিপন মণ্ডল। এশিয়ান গেমসে 3 ম্যাচের জন্য বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন এই পেসার। তবে কোনো দ্বিপাক্ষিক সিরিজে এবারে প্রথম ডাক পেলেন রিপন। আগামী 27 এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে 3 ম্যাচের এই সিরিজ। একই মাঠে সিরিজের দ্বিতীয় টি-20 29 এপ্রিল। দুজন নতুন মুখ আমরা ইনক্লুড করেছি, রিপন মণ্ডল এবং আব্দুল গফফার সাকলাইন। অবভিয়াসলি রিপন মণ্ডল খুব ভালো করছিলেন, ভালো করছেন। আমরা মনে করছি যে শেষের দিকে যেতে পারে এবং শুরুর দিকে তার উইকেট নেওয়ার সক্ষমতা আছে, সেটা আমরা ভালো মতো ব্যবহার করতে পারবো। আর আব্দুল গফফার সাকলাইন আমরা একটা বলি অলরাউন্ডার খুঁজছি, তিনি হয়তো আমাদের সেই অপশনটা হতে পারেন। সেই চিন্তা ভাবনা থেকে তাকে দলে নেওয়া, আশা করছি তিনি আমাদের ভবিষ্যতের জন্য সেই বোলিং অলরাউন্ডার যে জায়গাটা সেটা পূরণ করতে পারবেন। ফোকাসের সমস্যা, ভিন্ন দিকে মনোযোগ। দীর্ঘদিন ধরে জাতীয় দলের রাডারে নেই মৃত্যুঞ্জয় চৌধুরী। ঢাকা প্রিমিয়ার লিগে এবার মাঠে নামবেন মোহামেডানের হয়ে। সেটি দিয়েই জাতীয় দলের রাডারে ফিরতে চান এই পেসার। স্টার নিউজের সাথে একান্ত আলাপে কথা বলেছেন ক্যারিয়ার নিয়ে। মৃত্যুঞ্জয় চৌধুরী গতি আর ভেরিয়েশনে 2023 সালে জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছিলেন। আয়ারল্যান্ডের বিপক্ষে একটা ওয়ানডেও খেলেছেন, সেই শেষ। এরপর আর জাতীয় দলের আশেপাশে দেখা মেলেনি এই পেসারের। কিন্তু কেন? ফোকাসে ঘাটতি, ক্রিকেটের পাশাপাশি মনোযোগ দিতে হচ্ছে অন্যদিকেও। সম্প্রতি হজ ও ওমরা পালনকারীদের জন্য নিজস্ব এজেন্সি খুলেছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। এর আগেও বেশ কিছু বিজনেসের সাথে নিজেকে জড়িয়েছেন এই পেসার। জাতীয় দল থেকে দূরে সরে যাওয়ার সেটা একটা কারণ হতে পারে কিনা জিজ্ঞাসা ছিল মৃত্যুঞ্জয়ের কাছে। মৃত্যুঞ্জয় দীর্ঘদিন জাতীয় দলের স্কোয়াডে নেই, এটার অন্যতম একটা কারণ কি মৃত্যুঞ্জয় খেলার বাইরে অন্যদিকে একটু বেশি ব্যস্ত হয়ে গেছে, ফোকাসটা কি কোথাও হারিয়ে যাচ্ছে কিনা? না, এটা বলবো না, আবার বলবো। মাঝে মাঝে হয় ফোকাস হারায়, আবার ফোকাস আছে। একটা ব্যক্তি সবসময় সব জিনিসে ফোকাস দিতে পারে না, বাট ফোকাসটা ধরে রাখারই চেষ্টা করতেছি। ইনশাল্লাহ যখন ফোকাস আসবে এবং ভালো হওয়া শুরু হবে তখন ইনশাল্লাহ ফোকাস হারাবো না। অথচ বিপিএল কিংবা লিস্ট এ ক্রিকেটে মৃত্যুঞ্জয় যেভাবে শুরু করেছিলেন তাতে বাংলাদেশের পেস বিপ্লবে আরও একটা নাম হতে পারতেন তিনি। বিপিএল এর সর্বোচ্চ হ্যাটট্রিকের মালিক, সাথে 27 ম্যাচে 37 উইকেট। লিস্ট এতেও 44 ম্যাচে 58 উইকেটের মালিক। আবারও জাতীয় দলে ফিরতে কি ভাবছেন এই পেসার? জাতীয় দল একটা সবার স্বপ্নের জায়গা, সবাই পরিশ্রমের মাধ্যমে ওই জায়গাটা অর্জন করে নিতে চায়। কারোর হয়তো বা দেরিতে আসে, কারো তাড়াতাড়ি আসে। তবে সুযোগ একবার আসছে, আমি চেষ্টা করব সুযোগটা যেন আবার আসে এবং সেই সুযোগটা যেন লং টাইম করতে পারি। এই প্ল্যানটাই আমার আছে এবং এর জন্য পারফরমেন্স করা হচ্ছে আমার মূল টার্গেট। এবারের বিপিএলে মোহামেডানের হয়ে মাঠে নামবেন মৃত্যুঞ্জয়। জাতীয় দলে ফিরতে এখানেই দিতে চান পূর্ণ মনোযোগ। একটা প্লেয়ারের প্রত্যেকটা টুর্নামেন্ট একটা সুযোগ। যখনই টুর্নামেন্ট আসে সে সেরাটা দেওয়ার চেষ্টা করে। কোনো টুর্নামেন্টে ফ্লপ করে, কোনো টুর্নামেন্টে ভালো হয়। কিন্তু যার কোয়ালিটি আছে একবার সে ভালো করা শুরু করলে আবার ভালো করে। তো আশা আছে এই টুর্নামেন্টে আমি কাজে লাগাবো এবং সেই উদ্দেশ্যেই ইনশাআল্লাহ লাগাচ্ছে। ফোকাস ঠিক থাকলে হয়তো আবারও জাতীয় দলের রাডারে ফিরবেন মৃত্যুঞ্জয় চৌধুরী।
মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা। ভারত বিশ্বকাপে ফিক্সিং, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। বিষ্ণুই গ্যাংয়ের হুমকির মুখে ভারতীয় বংশোদ্ভূত দিলপ্রীত বাজওয়াকে অধিনায়ক করেছিল ক্রিকেট কানাডা। বিরোধিতা করা ব্যক্তিদের দেখানো হয়েছিল পরিবারের ক্ষতি করার ভয়। ভারত বিশ্বকাপে ফিক্সিংয়ের কালো ছায়া, কেঁচো খুঁড়তে বেরিয়ে এলো সাপ। চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত আয়োজিত টি-20 বিশ্বকাপের আসরে ম্যাচ ফিক্সিংয়ের চাঞ্চল্যকর অভিযোগ ক্রিকেট বিশ্বে যেন আগুনে ঘি ঢেলেছে। কানাডা ও নিউজিল্যান্ডের ম্যাচে কানাডা অধিনায়ক দিলপ্রীত বাজওয়ারের সেই বিতর্কিত ব্যয়বহুল ওভার ঘিরেই সন্দেহের সূত্রপাত। আইসিসির সাম্প্রতিক তদন্তে যা বেরিয়ে আসছে তাতে মনে হচ্ছে ডালমে কুচ কালা হে, আর সেই কালো ছায়া পড়েছে খোদ ভারতের মাটি থেকেই। কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের প্রতিবেদনে কুখ্যাত লরেন্স বিষ্ণুয়ের গ্যাংয়ের নাম উঠে আসার বিষয়টি হয়ে দাঁড়িয়েছে মরার ওপর খাড়ার ঘা। নেপথ্যের ঘটনা প্রবাহ যেন কোনো ক্রাইম থ্রিলারকেও হার মানায়। জানা গেছে 2025 সালের জুলাই মাসে কানাডার খেলোয়াড়দের উপর রীতিমতো জুলুমবাজি চালিয়েছিল এই গ্যাং। সারের একটি রেস্টুরেন্টে গিয়ে তারা কানাডার তারকা ক্রিকেটারদের সামনে দিলপ্রীতকে অধিনায়ক করার ফরমান জারি করে। হয় অধিনায়ক বানাও, নয়তো পরিবারের মাশুল দিতে প্রস্তুত থাকো। যারা এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল তাদের উপরও নেমে এসেছিল চাপ। ক্ষমতার দাপট দেখিয়ে দিলপ্রীতকে রাতারাতি বসানো হয়েছিল নেতৃত্বের চেয়ারে। এই দিলপ্রীত বাজওয়ার অতীত ইতিহাসও বেশ কৌতূহল উদ্দীপক। পাঞ্জাবের গুরুদাসপুরে জন্ম, পাঞ্জাব ক্রিকেটের সুযোগ না পেয়ে একসময় চলে যান কানাডায়। এরপরে এমন ঘটনা ঘটিয়ে আলোচনায় তিনি। কেএম সনি, স্টার নিউজ। বকেয়া পারিশ্রমিক পেতে শুরু করেছে বসুন্ধরা কিংসের ফুটবলাররা। ধর্মঘট ভেঙে মাঠে নেমেই দরিয়ালতন করেছেন 4 গোল। ফেডারেশন কাপে পুলিশকে 4-1 গোলে হারিয়ে কোয়ালিফায়ার পর্বে পৌঁছে গেল কিংরা। আরামবাগকে 4-0 গোলে হারিয়ে মোহামেডানও গেল শেষ 4-এ। কিংস এরিনায় ফেডারেশন কাপে পুলিশ এফসির বিপক্ষে বাঁচা মরার লড়াই বসুন্ধরা কিংসের। সমীকরণ ছিল ম্যাচটা ড্র হলেও আসর থেকে ছিটকে যাবে কিংরা। এমন অবস্থায় গুঞ্জন ছিল পারিশ্রমিক বুঝে না পাওয়ায় মাঠে নামতে চান না বিদেশি ফুটবলাররা। কিন্তু ম্যাচের শুরুতেই অবসান হলো সব গুঞ্জনের। মাঠে নেমে পড়েন বিদেশি রিক্রুট দরিয়ালতন। তবে এই ম্যাচে দেখা যায়নি অন্য 2 বিদেশি সানডে আর টনিকে। নিয়মিত অনুশীলনে না থাকায় ম্যাচ টাইম পাননি তারা। পাওনা টাকা মিললেও শৃঙ্খলা ভঙ্গের দায়ে পরের ম্যাচগুলোতেও ওই 2 জনকে দেখা নাও যেতে পারে। ফান্ডের একটা প্রবলেম ছিল, যে ফান্ডিংটা হয়ে গেছে। তো আমরা বলেছিলাম প্রেসিডেন্টকে যে ডোরি আমাদের খুব নির্ভরযোগ্য খেলোয়াড়। ডোরি একটা জিনিস ভালো ছিল যে ডোরি প্রত্যেকদিন প্র্যাকটিস করতো, কিন্তু আরও 2 জন যে ফরেন প্লেয়ার ছিল আর ইনডিসিপ্লিন, ওটা প্র্যাকটিস করেই না। তো আমরা সব টাকায় পেমেন্ট দেবো, সব কিছু করবো, যার জন্য তার উজ্জীবিতা। ফেড কাপে 4 ম্যাচে 2টি জয় আর 2টি ড্রয়ে কোয়ালিফায়ার রাউন্ডে পৌঁছে গেছে কিংরা। ম্যাচের আগে পাওনা নিয়ে সমালোচনা থাকলেও এখন সন্তুষ্টির ঢেকুর তুলছেন দেশি ফুটবলাররাও। আজকে কিন্তু আমাদের ম্যাচটা ছিল ডু অর ডাই ম্যাচ। তো এই ম্যাচ নিয়ে আমরা অনেক কাজ করছি, কারণ লাস্ট ম্যাচটা কিন্তু আমরা সব লোকাল প্লেয়াররা খেলছি। এই ম্যাচটা যদি আমরা ড্র করতাম অথবা হারতাম, তাহলে কিন্তু আমরা টুর্নামেন্ট থেকে ছিটকে যেতাম। আজকে ডরি জয়েন হয়েছে, এই জিনিসটা আরও আমাদের মোটিভেট বেশি করছে আর কি। আসলে কি প্রফেশনাল জায়গা থেকে যদি আপনি দেখেন, যখন মাঠের ভিতরে আসে আমরা কিন্তু পেমেন্টের ইস্যু এটা কিন্তু আমরা কখনো মাথায় থাকে না এজ এ প্রফেশনাল প্লেয়ার হিসাবে। কুমিল্লায় দিনের অপর ম্যাচে সৌরভের হ্যাটট্রিকে আরামবাগকে 4-0 গোলে হারিয়ে ফেড কাপের শেষ 4 নিশ্চিত করেছে মোহামেডান। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা। ব্রাজিলের ফুটবলে সোনালী যুগের জাদু যেন আবারও ফিরে এলো মাঠে। মেক্সিকোয় কিংবদন্তি রোনালদিনিও, আদ্রিয়ানো এবং কাকার নৈপুণ্যে জমে উঠল প্রদর্শনী ম্যাচ। তবে শেষ হাসি হাসেনি সিলেসাও লেজেন্ডরা। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় মেক্সিকো লেজেন্ডস। মেক্সিকোর মাটিতে যেন স্মৃতি রোমাঞ্চ করতে নেমেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তিরা। রোনালদিনিও, আদ্রিয়ানো আর কাকার চোখ ধাঁধানো ফুটবলে সোনালী দশকের সুবাস যেন ফিরে এলো নতুন করে। ম্যাচের শুরু থেকেই যেন মাঠের রূপকথা ফিরে এসেছিল। 15 মিনিটে রোনালদিনিওর পায়ের জাদুতে জেরার্ডো তোরাদো যেন হিমশীতল হয়ে গেলেন। এরপর আদ্রিয়ানোর দিকে বাড়ানো সেই নিখুঁত পাসটি ছিল হাতে নাতে প্রমাণ। কিংবদন্তিদের ধার এখনও কমেনি। আদ্রিয়ানোর সেই চিপ শট দেখে মনে হলো পুরনো চাল ভাতে বাড়ে, আর ফিনিশিং এখনও নিখুঁত। প্রতিপক্ষের সমর্থকরাও সেই মুহূর্তের জাদুতে মুক্ত কণ্ঠে প্রশংসা না করে পারলেন না। 34 মিনিটে নিজের সেরা সময়ের মতো সাবলীল ভঙ্গিতে মেক্সিকোর রক্ষণ ভেদ করলেন কাকা। নিলেন নিচু ও জোরালো শট।
সিগনেচার সেলিব্রেশনে মেতে উঠে তিনি যেন ফুটবল প্রেমীদের আবেগী করে তুললেন। তবে ম্যাচে 2বার এগিয়ে গেলেও ব্রাজিলের কিংবদন্তিরা এই লিড ধরে রাখতে পারলেন না। 3-2 ব্যবধানে জয় পায় মেক্সিকো লেজেন্ডস। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ। আজকে খেলাও থামবে না, খবরও না। স্টে টিউন।